যাক, মুভির শুরুতেই আমাদের দেখানো হয় মনোজ নামের এই ছেলেটিকে। সে 12th ক্লাসের এক্সামের জন্য নকলের প্রস্তুতি নিচ্ছে। মনোজের পরিবারে তার বাবা মা ছাড়াও ছোট বোন, ভাই ও দাদি আছে। মনোজের বাবা সরকারি ছোটখাটো একটা চাকরি করে। তিনি সংসারের একমাত্র অবলম্বন। একদিন এক পিয়ন মনোজের বাবার সাসপেনশন লেটার নিয়ে আসে। তখন তার দাদি জানতে পারে সরকার থেকে গরিব কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ করতে বলা হয়েছিল। কিন্তু বিধায়ক নামের লোকটি এটা না করে নিজেই সব আত্মসাৎ করেছে এবং একটি মিথ্যে ফাইল রেডি করিয়েছে, যেটা মনোজের বাবাকে সাইন করতে বলা হয়। কিন্তু মনোজের বাবা সাইন করতে রাজি না হয় চৌহান নামের একজন কর্মকর্তা তাকে বলে বিধায়কের কথা না শুনলে সাসপেন্ড করা হবে। এসব শুনে মনোজের বাবা রেগে গিয়ে লোকটিকে জুতা ছুঁড়ে মারে, আর এ কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। সবকিছু মনোজের দাদি শুনে বলে এসব ঘুষখোরদের জুতা দিয়ে নয়, গুলি করে মারা উচিত। মনোজের দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মনোজের দাদি মাসে মাসে কিছু পেনশনের টাকা পেত, কিন্তু এ টাকা সে কখনোই খরচ করতো না। এদিকে মনোজের বাবার চাকরি চলে যাওয়ায় তার মা খুব টেনশনে পড়ে যায়। তখন মনোজ তার মাকে বলে, মা চিন্তা করো না, 12 পাস করার পরেই আমি অন্তত পিয়নের চাকরি করতে পারবো, আর আমাদের কষ্টও থাকবে না। পরের দৃশ্যে দেখানো হয় ক্লাস 12 এর এক্সাম শুরু হয়েছে। সবাই মিলে নকল করছে। টিচার এসে বলে তোমাদের নকল করতে দিয়েও লাভ নেই, নকল করেও তোমরা পাস করতে পারো না। তাই এবার আমি অ্যান্সারগুলো বোর্ডে লিখে দিব, তোমরা দেখে লিখবে। বিধায়ক হলেন এই স্কুলের পরিচালক। তিনি চান তার স্কুলের সবাই যেন পাস করে, তাই নকলের ব্যবস্থাটাও সেই করে দেন। এক্সাম চলাকালীন ডিএসপি অফিসার দুশান্ত এক্সাম হল পরিদর্শনের জন্য আসেন। তখন প্রিন্সিপাল তাকে অফিস রুমে নিয়ে যায় এবং তাকে ঘুষ দিয়ে সবকিছু সামলে নিতে চায়, কিন্তু ঘুষ দেওয়ার অপরাধে অফিসার তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এতে কেউ এক্সাম দিতে না পারায় সবাই ফেল করে। এদিকে সংসার চালাতে না পেরে মনোজের বাবা কাজ খুঁজতে শহরে চলে যায়। এরপর মনোজ ও তার ভাই কমলেশ মিলে গ্রামে অটো চালানো শুরু করে। গ্রামে যাতায়াতের জন্য বিধায়কের বাস চলাচল করত। অটোর জন্য বাসের যাত্রী কমে যায়, তাই বাসের কন্ট্রাক্টর এসে মনোজকে অটো চালাতে বন্ধ করতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে কমলেশ ওই লোকটাকে জুতা ছুঁড়ে মারে। এ কারণে বিধায়ক মনোজ ও কমলেশকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। জেলে নিয়ে তাদের দুই ভাইকে পুলিশ অনেক মারধর করে। তখন মনোজ বলে, আমরা কোনো দোষ করিনি, আমাদের ছেড়ে দিন, না হলে গুলি করে পুলিশ স্টেশন উড়িয়ে দিব। এটা শুনে পুলিশ মনোজকে এক রাতের জন্য ছেড়ে দিয়ে বলে, দেখি কি করতে পারিস, যা বলেছিস তা করতে না পারলে সকালে তোর ভাইয়ের প্রাণ যাবে। এটা শুনে মনোজ দৌড়ে ডিএসপি অফিসারের বাড়িতে যায়, কারণ স্কুলের ওই ঘটনার পর মনোজ বুঝতে পারে ডিএসপি একজন সৎ পুলিশ অফিসার। মনোজ ডিএসপি এর বাড়িতে গেলে সিকিউরিটি তাকে আটকে দেয়। তবুও সে চিৎকার করে বলতে থাকে, ওরা আমার ভাইকে বিনা অপরাধে বন্দি করে রেখেছে, আপনি আমার ভাইকে বাঁচান। অফিসার মনোজকে সকালে দেখা করতে বলে। তখন মনোজ রাগ করে বলে, ওরা আমার ভাইকে মেরে ফেলবে, যেখানে আমাদের জীবন মরণের প্রশ্ন, আর আপনি বলছেন সকালে আসতে। এক্সামের দিন তো ঠিক সময়ে গিয়েছিলেন, একটা দিন পরে যেতে পারলেন না, তাহলেই তো আমরা এক্সাম দিয়ে পাশ করি। এসব শুনে অফিসার মনোজকে নিয়ে থানায় আসে। অফিসার দুশান্ত থানায় আসছে এটা শুনে পুলিশ বাস কন্ট্রাক্টরের পায়ে ব্যান্ডেজ করে বসিয়ে রেখেছে। দুশান্ত দেখেই সব বুঝতে পারে যে এসব নাটক, তাই সে কন্ট্রাক্টরকে মারতে শুরু করে, আর ভয়ে কন্ট্রাক্টর দৌড়ে পালিয়ে যায়। এরপর সে মনোজ ও কমলেশকে ছেড়ে দেয় এবং তার গাড়ি করে নিয়ে যায়। এতে মনোজ অনেক খুশি হয় আর বলে, আমার বাবাও একজন সৎ মানুষ, তাই তাকে বারবার সাসপেন্ড হতে হয়। ভাবতাম সততার কোনো মূল্য নেই, কিন্তু না, সঠিক মানুষের হাতে ক্ষমতা আসলে সততার মাধ্যমেই সবকিছু বদলানো সম্ভব। একথা শুনে দুশান্ত বলে, নকল করে এক্সাম দিলেও কথা তো বুদ্ধিমানের মতোই বলো। মনোজ তখন দুশান্তকে জিজ্ঞেস করে, আপনার মতো অফিসার হলে কি করতে হবে? সে বলে, নকল করে এক্সাম দেওয়া বন্ধ করো, জীবনে সফল হতে পারবে। অফিসার দুশান্তের এই ছোট কথাটা মাথায় রেখে মনোজ তার এক্সামের জন্য আবার প্রস্তুতি নেওয়া শুরু করে, যাতে সে ভালো করে পড়াশোনা করে দুশান্তের মতো একজন ডিএসপি অফিসার হতে পারে। এদিকে দুশান্তে থাকায় কেউ দুর্নীতি করতে পারছে না, তাই তাকে ট্রান্সফার করা হয়। পরের বছর এক্সাম শুরু হলে আবার সবাই নকল করার সুযোগ পায়, কিন্তু মনোজ তা করে না এবং সে নকল করা ছাড়াই এবার পাশ করে। এরপর সে বিএ কোর্সে ভর্তি হয়। 3 বছর পরিশ্রম করে সে বিএ পাশও করে। এতদিন মনোজের মা তার পালিত পশুগুলো বিক্রি করে সংসার চালিয়েছে। এত অভাব থাকা সত্ত্বেও মনোজের দাদি তার পেনশনের একটা টাকাও খরচ করেনি। কিন্তু মনোজ বিএ পাশ করায় সেদিন তার দাদি তাকে সব টাকা হাতে দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে শহরে চলে যা, পুলিশ অফিসার হয়ে এরপরেই গ্রামে ফিরবি, সংসারের কথা তোকে চিন্তা করতে হবে না, এদিকে আমরা সামলে নিব। মনোজ তার দাদিকে জড়িয়ে ধরে এবং স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা হয়। মনোজের পাশের সিটে একজন মহিলা ছিল। মনোজ প্রথম শহরে যাচ্ছে, তাই সে খুব এক্সাইটেড ছিল। বাসটি শহরে পৌঁছে যায়। মনোজ ঘুমিয়ে পড়ায় বাস কন্ডাক্টর তাকে নেমে যাওয়ার জন্য ডেকে দেয়। মনোজ নেমে যাবে, কিন্তু সিটের নিচে রাখা তার ব্যাগটি সে খুঁজে পাচ্ছে না। কন্ডাক্টরকে ব্যাগের কথা বলায় সে বলে, পাশে যে মহিলা ছিল সেই তো ব্যাগটি নিয়ে গেছে, ওই মহিলা তো আরো আধা ঘন্টা আগে নেমেছে। দাদির দেওয়া টাকা সহ ব্যাগ হারিয়ে মনোজ একা এক অচেনা অজানা শহরে দিশেহারা হয়ে পড়েছে। বাস স্ট্যান্ডে রাতটা কোনো রকম কাটিয়ে সকালে ওই মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু মহিলাটিকে সে আর খুঁজে পায় না। এরপর মনোজ একটি দোকানে যায় পিসিএস এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে, কিন্তু লোকটি জানায় এবছর সরকার পিসিএস এক্সাম বাতিল করেছে। কথা শুনে মনোজ আরো হতাশ হয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর মনোজ ক্ষুধার্ত অবস্থায় এক হোটেলে এসে খাবার চায়। বলে, আমার কাছে কোনো টাকা নেই, তাই খাবারের বিনিময়ে আমি যে কোনো কাজ করে দিব। ম্যানেজার মনোজকে খাবার দেয়। মনোজের টেবিলে বসা পান্ডে নামের ছেলেটি মনোজকে এভাবে দ্রুত
খাবার খেতে দেখে অনেক অবাক হয়। খাবার শেষ করে মনোজ বলে, বলুন আমাকে কি কাজ করতে হবে। ম্যানেজার বলে, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি একজন স্টুডেন্ট, তুমি চলে যাও। কিন্তু মনোজ কাজ না করে যেতে চায় না, তাই টেবিলে বসা পান্ডে বলে, তোমার বিলটা আমি দিয়ে দিব। তখন মনোজ রেগে গিয়ে বলে, আমার বিল আপনি কেন দিবেন? পান্ডে বলে, আমিও তোমার মতো পিসিএস এক্সাম দিতে এসেছিলাম। মনোজ এটা শুনে তার কাছে যায় আর বলে, আমাদের এখন কি করা উচিত? পান্ডে বলে, বাড়ি চলে যাও। মনোজ বলে, কিভাবে বাড়ি যাব? ডিএসপি অফিসার হওয়ার জন্য শহরে এসেছিলাম, দাদির দেওয়া সারা জীবনের জমানো টাকা নিয়ে শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছি, বাড়ি গিয়ে মুখ দেখাবো কি করে? এদিকে স্টেশনে দিল্লি যাওয়ার ট্রেন চলে আসে। পান্ডে দিল্লি যাবে তাই দ্রুত বিল দিচ্ছে। মনোজ জিজ্ঞেস করে, দিল্লি কেন যাবে? পান্ডে বলে, ইউপিএসসি এর প্রিপারেশন নেওয়ার জন্য দিল্লি যাচ্ছি। মনোজ ইউপিএসসি এর ব্যাপারে কিছুই জানতো না, শুধু জানে ডিএসপি অফিসার হতে হলে পিসিএস এক্সাম দিতে হয়। তখন পান্ডে মনোজকে বুঝিয়ে বলে, আইএএস বা আইপিএস হতে হলে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে হয়। আইএএস বা আইপিএস হচ্ছে ডিএসপি এর থেকে অনেক উচ্চ পজিশন। সবার বোঝার সুবিধার্থে বলি, ভারতে কিছু অঙ্গরাজ্য আছে, অঙ্গরাজ্যের মধ্যে যে পরীক্ষা হয় সেটি হচ্ছে পিসিএস, আর পুরো ইন্ডিয়ার মধ্যে যেটা হয় সেটি হচ্ছে ইউপিএসসি। যাই হোক, মনোজ সবকিছু শুনে পান্ডেকে বলে তার সাথে নিয়ে যেতে, সেও ইউপিএসসি এর প্রিপারেশন নেবে। মনোজ বলে, দিল্লি যাওয়ার টিকিটের টাকাটা ধার হিসেবে দাও, সুযোগ হলে সব টাকা পরিশোধ করে দিব। পান্ডে মনোজের আগ্রহ দেখে তাকে নিয়ে দিল্লি যায়, কিন্তু মনোজ দেখে অসংখ্য স্টুডেন্ট ইউপিএসসি এর জন্য এসেছে। তখন সে ঘাবড়ে যায়। পান্ডের এক বন্ধু বলে, এত ঘাবড়ানোর কিছু নেই, ইউপিএসসি এর এক্সাম 3 ধাপে কমপ্লিট হবে, প্রিলি, রিটেন এবং ভাইবা। এরপর পান্ডের বন্ধু পান্ডে ও মনোজকে নিয়ে গৌরীর কাছে যায়। গৌরী কোনো পারিশ্রমিক ছাড়াই ইউপিএসসি স্টুডেন্ট পড়ায়। গৌরী তাদেরকে বোঝায় ইউপিএসসি এক্সাম হলো সাপলুডুর মতো, কারণ প্রতি বছর 2 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, কিন্তু 1 থেকে 1,500 স্টুডেন্ট প্রিলিতে গিয়ে পৌঁছায়। এর মধ্যে আবার রিটেন থেকে ভাইবা পর্যন্ত টিকে 1 থেকে 150 জন। সাপলুডুতে যেমন 99 এর ঘরে থাকা সাপ গুটি খেয়ে দিলে আবার শুরু থেকে খেলতে হয়, তেমনি ভাইবার কঠিন ধাপ অতিক্রম করতে পারে মাত্র 25 থেকে 30 জন। অর্থাৎ প্রতি বছর 2 লাখের মধ্যে 25 থেকে 30 জন ইউপিএসসি হতে পারে, বাকিদের আবার নতুন করে শুরু করতে হয়। গৌরী বলে, আমি নিজেও একজন ইউপিএসসি এর ক্যান্ডিডেট, গত 5 বছর ধরে ট্রাই করছি, কিন্তু প্রতি বছরই ফেল করে যাচ্ছি। তবুও হতাশ না হয়ে এবারও এক্সাম দিয়েছি, এবারই আমার শেষ সুযোগ। আমি অনেক ভালো এক্সাম দিয়েছি, আমি নিশ্চিত এবার আমি আইএস বা আইপিএস অফিসার হতে পারবো। সবকিছু শুনে মনোজ এবার পুরোপুরি ইউপিএসসি এর এক্সাম সম্পর্কে বুঝতে পারে। মনোজের এই শহরে থাকার কোনো জায়গা না থাকায় সে গৌরীকে রিকোয়েস্ট করে বলে একটা কাজের ব্যবস্থা করে দিতে। গৌরী মনোজকে একটি লাইব্রেরিতে কাজে নিয়ে দেয়। কিছুদিন পর ইউপিএসসি এর রেজাল্ট বের হয়। গৌরী তো নিশ্চিত ছিল এবার তার চান্স হবেই, কিন্তু রেজাল্ট শিটে বারবার রোল চেক করার পরও সে তার রোল খুঁজে পায় না, সে তার শেষ সুযোগটুকু হারিয়ে ফেলেছে। এদিকে টপ করেছে দীপ নামের এক ছেলে। পান্ডে ভাবে গৌরীর কাছে না থেকে দীপের কাছে যাওয়া ভালো, কিন্তু মনোজ গৌরীর কাছেই থেকে যায়, কারণ গৌরী তাকে এক্সামের বিষয়ে মোটিভেট করার পাশাপাশি জীবিকার ব্যবস্থাও করে দিয়েছে। এদিকে গৌরী হতাশ না হয়ে রিস্টার্ট নামের এক টি স্টল খুলে বসে। গৌরী বলে, আমি অফিসার হতে পারিনি তো কি হয়েছে, তোমাদের মধ্যে কেউ একজন অফিসার হলে সেটাই আমার জন্য সফলতা হবে। সে আরো বলে, তোমাদের আমি আগের মতো ফ্রিতে পড়াবো, কিন্তু আমার টি স্টল থেকে চা খেতে হবে পয়সা দিয়ে। গৌরী পড়াতো ভালো, তাই এদিকে তার সুনাম থাকায় প্রতিদিন তার টি স্টলে অসংখ্য স্টুডেন্ট ভিড় করতো। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর মনোজ প্রথমবার ইউপিএসসি এর এক্সাম দেয়, কিন্তু সে প্রিলিতেই ফেল করে। গৌরী মনোজকে সাহস দিয়ে বলে, হতাশ হলে চলবে না, আবার প্রস্তুতি নিতে হবে। মনোজ আবার প্রস্তুতি নেওয়া শুরু করে। দিনের বেলায় সততার সাথে লাইব্রেরির কাজ করে এবং রাতে মন দিয়ে এক্সামের জন্য পড়তে থাকে। সময় পেলে সে গৌরীর দোকানেও হেল্প করে। একদিন লাইব্রেরিতে টপার দীপ আসে। মনোজ দীপের জন্য চা নিয়ে যায়। দীপ মনোজকে চা বিক্রেতা মনে করে ছোট বলে ডাকে। তখন পান্ডে বলে, মনোজ আমাদের মতো ইউপিএসসি ক্যান্ডিডেট। দীপ মনোজকে কাছে ডেকে বলে, কখনো কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। মনোজ সারা বছর কঠোর পরিশ্রম করে দ্বিতীয়বার ইউপিএসসির এক্সাম দেয়। সে এবার ভালোভাবে প্রিলিতে পাশ করে। মনোজ অনেক খুশি হয়। মনোজের থেকে গৌরী আরো বেশি খুশি হয়। এর পরের ধাপ রিটেন, কিন্তু এর জন্য ভালো একটা কোচিংয়ে পড়া প্রয়োজন, তাই মনোজ একটা কোচিং সেন্টারে যায়। সে অনেক রিকোয়েস্ট করে ডিসকাউন্টে ভর্তি হয়। মনোজ দেখে কোচিংয়ের দেয়ালে দীপের ছবি টাঙাতে। তখন সে চিৎকার করে বলে, আমি দীপকে চিনি, সে এই কোচিংয়ে ক্লাস করেনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ম্যানেজার এসে মনোজকে বলে, চেঁচামেচি করছো কেন, বিজ্ঞাপনের জন্য দীপের ছবি টাঙানো হচ্ছে, তুমি টপ করলে তোমার ছবিও টাঙানো হবে। এ সময় অফিস রুমে শ্রদ্ধা নামের একটি মেয়ে তার বাবার সাথে সিএস এর প্রস্তুতির জন্য ভর্তি হতে এসেছে। তারা সে সময় সব কথা শুনে ফেলে। মনোজকে ডেকে পুরো ঘটনা শুনে। ভুয়া বিজ্ঞাপনের জন্য শ্রদ্ধার এই কোচিংয়ে ভর্তি হয় না। মনোজও তার টাকা ফেরত নিয়ে অ্যাডমিশন ক্যান্সেল করে। শ্রদ্ধা মনোজকে জিজ্ঞেস করে সে আগে কোন কোচিংয়ে ক্লাস করেছে। মনোজ বলে, কোনো কোচিং করিনি। কোনো কোচিং ছাড়া মনোজ প্রিলিতে পাশ করেছে এটা শুনে শ্রদ্ধা অনেক অবাক হয়। শ্রদ্ধা মনোজের নাম জিজ্ঞেস করে। মনোজ এতে অনেক খুশি হয়, কারণ এই প্রথম কোনো মেয়ে মনোজের নাম জানতে চেয়েছে। মনোজ শ্রদ্ধাকে লাইব্রেরির ঠিকানা দিয়ে বলে, আমি সেখানেই থাকি, কোনো প্রয়োজন হলে আসবেন। শ্রদ্ধার বাবা মনোজের সাথে কথা বলাটা খুব একটা পছন্দ করছে না, তাই সে কথা শেষ হওয়ার আগে শ্রদ্ধাকে সেখান থেকে নিয়ে যায়। মনোজ দিনরাত শ্রদ্ধার কথা ভাবে। একদিন শ্রদ্ধা লাইব্রেরিতে আসে মনোজের সাথে দেখা করতে। সে মনোজের হাতে ইঞ্জিনিয়ারিং এর একটি বই দেখে সে ভাবে মনোজ একজন ইঞ্জিনিয়ার। তারা বসে গল্প করে। শ্রদ্ধা মনোজকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো। মনোজ কিছু বলতেই যাবে, এমন সময় লাইব্রেরির দায়িত্বে থাকা লোকটি চিৎকার করে ওঠে, বলে, তোমাকে কি গল্প করার জন্য রেখেছি। শ্রদ্ধা বুঝতে পারে মনোজ এই লাইব্রেরিতে কাজ করে। মনোজ বলে, আমি দিনের বেলা লাইব্রেরিতে কাজ করি এবং রাতে পড়াশোনা করি।
পরের দৃশ্যে দেখি মনোজ ও শ্রদ্ধা একই কোচিংয়ে ভর্তি হয়। কোচিংয়ের এক টিচার স্টুডেন্টদের অনেক মোটিভেশন দিত। ওই টিচার মনোজকে দুটো চকলেট গিফট করে, কারণ মনোজ ক্লাস টেস্টে অনেক ভালো করেছে। মনোজ চকলেট দুটো শ্রদ্ধাকে দেয়। এরপর দুজন একটা লাইব্রেরিতে যায়। মনোজ একটি বই হাতে নেয়, বইটির দাম দেখে সে বইটি রেখে দেয়। এটা শ্রদ্ধা খেয়াল করে, বইটি কিনে মনোজকে গিফট করে। এভাবে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন ক্লাসে টিচার মিসাইল স্ট্রাকচার সম্পর্কে বোঝায়। এরপর টিচার ওই টপিকের উপর প্রশ্ন করে। তখন শ্রদ্ধা টিচারকে বলে এই প্রশ্নের উত্তর মনোজ জানে, কারণ সে একজন ইঞ্জিনিয়ার। টিচার মনোজকে বলে আমি তো জানতাম তুমি বিএ কোর্স করেছো। মনোজ বলে স্যার এটাই সত্যি, আমি ইঞ্জিনিয়ার নই। শ্রদ্ধার বুঝতে ভুল হয়েছে। এটা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করে। এতে শ্রদ্ধা অনেক লজ্জিত হয়। শ্রদ্ধা ভাবে মনোজ তাকে মিথ্যে বলেছে, তাই সে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। অন্যদিকে মনোজ যে লাইব্রেরিতে কাজ করতো, দায়িত্বে থাকা লোকটি মনোজকে টাকা চুরির অভিযোগ করে। এতে মনোজ অনেক রাগ করে, কারণ সে সবসময় সততার সাথে কাজ করেছে। তাই সে এই চাকরিটা ছেড়ে দেয়, এমনকি কোচিনে যাওয়াও বসে বন্ধ করে দেয়। সে একটা আটার মিলে কাজ করা শুরু করে। পান্ডে একদিন মনোজকে খুঁজতে আটার মিলে যায়। পান্ডে দেখে সেখানে পড়াশোনা করার কোনো পরিবেশ নেই, অথচ মনোজ সেখান থেকে রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। পান্ডে মনোজকে বলে শ্রদ্ধা পিসিএস এক্সামের জন্য তার হোম ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে। পান্ডে মনোজকে বলে শ্রদ্ধার সাথে দেখা করতে। মনোজ বলে আমি রিটেন কমপ্লিট করার পরই শ্রদ্ধার সাথে দেখা করব। মিলে পড়ার পরিবেশ না থাকায় পান্ডে মনোজকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু মনোজ রাজি হয় না। সে বলে আমি এখানেই ঠিক আছি। তাই বাধ্য হয়ে পান্ডে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে রিটেন এক্সামের দিন চলে আসে। মনোজকে কোনো দিকে না তেকিয়ে এক্সাম দিতে দেখে পান্ডে অনেক অবাক হয়, কারণ মিলে কোনো পড়ার পরিবেশ ছিল না। মনোজ অনেক ভালো এক্সাম দিয়ে সে অনেক খুশি ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সে এক্সাম হল থেকে বের হয়ে দেখে সে একটি ভুল প্রশ্নের অ্যান্সার করেছে। তাই সে দ্বিতীয় ধাপ রিটেনে এসে ব্যর্থ হয়। এরপর দেখা যায় মনোজ শ্রদ্ধার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু শ্রদ্ধা বেড়াতে গিয়েছে। মনোজ শ্রদ্ধাকে ফোন করে। সে ভুল বোঝাবুঝির কারণে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। সেদিন মনোজ শ্রদ্ধাকে আই লাভ ইউ বলে। সে আরও বলে যে যদি শ্রদ্ধা একবার আই লাভ ইউ বলে তাহলে সে পুরো দুনিয়া পাল্টে দিবে। কিন্তু শ্রদ্ধা তাকে দিল্লি ফিরে যেতে বলে এবং নেক্সট টাইম রিটেনের জন্য ভালো করে প্রিপারেশন নিতে বলে। মনোজ মন খারাপ করে সেখান থেকে চলে আসে, কিন্তু সে দিল্লি না গিয়ে তার গ্রামে যায়। সে বাড়ি গিয়ে জানতে পারে তার দাদি অনেক আগেই মারা গিয়েছে। মনোজের মা বলে তোমার দাদি বলেছিল আমার যদি মৃত্যু হয় তোমরা কেউ মনোজকে জানিও না, কারণ মনোজ আমার মৃত্যুর খবর শুনলে পড়াশোনা ছেড়ে বাড়ি ছুটে আসবে। মনোজের দাদি চেয়েছিল মনোজ পুলিশ অফিসার হয়েই বাড়ি আসবে। মনোজ আরও জানতে পারে তার বাবা ও ভাই আলাদা আলাদা গ্রামে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছে, কিন্তু তারা যা উপার্জন করছে তাতে সংসার চালানো কঠিন। মনোজ বুঝতে পারে তার উপর অনেক দায়িত্ব, তাই সে দিল্লি ফিরে গিয়ে আবার ভালো করে পড়াশোনা শুরু করে। আটার মিলে আগের তুলনায় কাজও সে বেশি করে, কারণ বাড়িতে সে মাসে মাসে কিছু টাকা পাঠায়। হঠাৎ একদিন মনোজের বাবা মনোজের সাথে দেখা করতে আসে। এমন একটা জায়গা মনোজকে এত কষ্ট করে থাকতে দেখে তার বাবা সাথে করে তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চায়। মনোজ বলে এত সহজে পরাজয় মেনে নেওয়া উচিত নয়, পরিশ্রম করলে সফলতা একদিন না একদিন আসবেই। মনোজের বাবা মনোজের কথায় বুকে সাহস নিয়ে বাড়ি চলে যায়। মনোজ দিনরাত এক করে কাজ ও পড়াশোনা চালিয়ে যায়। আবারও সে কোচিং শুরু করে। কিছুদিন পর শ্রদ্ধাও কোচিংয়ে আসে। ক্লাস শেষে শ্রদ্ধা মনোজের কাছে ক্ষমা চেয়ে বলে ওই দিন তোমার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি। মনোজ বলে ভালোই করেছো, কারণ প্রেম ভালোবাসার দিকে মনোযোগ না দিয়ে আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আমার উপর অনেক দায়িত্ব। শ্রদ্ধা মনোজের সাথে কোথাও বসে একটু কথা বলতে চায়। মনোজ বলে আগে প্রিলি এক্সাম কমপ্লিট করি, এরপর কথা বলবো। পরবর্তীতে প্রিলি এক্সাম শেষ হওয়ার পর রেজাল্টের দিন মনোজ তার রেজাল্ট দেখতে আসেনি। শ্রদ্ধা জানতে পারে মনোজ প্রিলিতে পাশ করেছে, তাই সে মনোজকে রেজাল্ট জানাতে যায়। সে বলে তুমি কেন রেজাল্ট দেখতে আসোনি? মনোজ বলে আমি জানতাম প্রিলিতে পাশ করব। এক্সাম শেষে বাসায় এসে প্রশ্ন অনেকবার মিলিয়ে দেখেছি। শ্রদ্ধা বলে পরের এক্সাম কিন্তু এর থেকে অনেক কঠিন হবে। ভালো করে প্রিপারেশন না নিতে পারলে কিন্তু পাশ করতে পারবে না, তাই তুমি এই কাজ ছেড়ে দাও। আমার কাছে টাকা আছে, তা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। মনোজ টাকা নিতে রাজি হয় না। সে বলে আমার আর তোমার দুনিয়া একদম আলাদা, আমার প্রবলেম তুমি বুঝবে না, আমার উপর এখনো অনেক দায়িত্ব। শ্রদ্ধা বলে তাই বলে এমন একটা জায়গায় কোনো সুযোগ সুবিধা ছাড়া তুমি কিভাবে পড়াশোনা করবে? মনোজ বলে এপিজে আব্দুল কালাম সাহেব স্ট্রিট ল্যাম্পের নিচে বসে পড়াশোনা করতেন, আর আমার কাছে তো ঘরের লাইট আছে, আমি ম্যানেজ করে নিব। এরপর সময় মতো রিটেন এক্সাম হয়, কিন্তু মনোজ ঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারে না, যার ফলে তৃতীয়বারও সে ব্যর্থ হয়। কিন্তু মনোজ হাল ছেড়ে দেয় না, তার আরও একবার সুযোগ আছে। এক রাতে মনোজ ও শ্রদ্ধা বসে গৌরীর টি স্টলে গল্প করছিল। সে সময় পান্ডে ও তার একজন বন্ধু সেখানে আসে। সেখানে মনোজের ব্যর্থতার জন্য পান্ডে শ্রদ্ধাকে দায়ী করে, কিছু কথা শুনিয়ে দেয়। পান্ডে বলে তুমি যদি দিল্লি ফেরার পর মনোজের সাথে দেখা না করতে তাহলে মনোজের পুরো মনোযোগ পড়াশোনার দিকে থাকতো, সে রিটেন কমপ্লিট করতে পারতো। পান্ডে মনোজকে বলে শ্রদ্ধার সাথে সময় নষ্ট না করে পড়াশোনা করো, তুমি যদি জীবনে সফলতা অর্জন করতে না পারো শ্রদ্ধাও একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। পান্ডের কথায় শ্রদ্ধা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মনোজ ও শ্রদ্ধার পিছনে যায়। তখন শ্রদ্ধা মনোজকে বলে তুমি সেদিন বলেছিলে যদি আমি তোমাকে আই লাভ ইউ বলি তুমি পুরো দুনিয়া পাল্টে দিবে। আজ আমি তোমাকে আই লাভ ইউ বলছি, তুমি পুরো দুনিয়া পাল্টে দেখাও। এ কথা শোনার পর মনোজ আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় টপার আইএএস দীপের কাছে। দীপ কোনো প্রয়োজনে তার কাছে আসতে বলেছিল। মনোজ তার কাছে জানতে চায় কিভাবে পড়লে সে রিটেনে চান্স পাবে। সেখানে দীপ মনোজের রিটেন এক্সাম নিয়ে জানতে পারে রিটেন স্পিড একেবারেই খারাপ। দীপ মনোজকে মোটিভেট করার বদলে কটাক্ষ করে বলে তোমার পক্ষে রিটেন কমপ্লিট করা সম্ভব নয়। দীপের বলা কথাগুলো মনোজ গৌরীকে জানায়। তখন গৌরী রাগ করে বলে সারাদিন আটার মিলে কাজ করলে আসলেই তোমার পক্ষে সম্ভব হবে না। আজ থেকে তোমার আটার মিলে কাজ করা বন্ধ। আজ থেকে তুমি আমার রুমে থাকবে, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব, সেই সাথে তোমার বাড়িতেও প্রতি মাসে কিছু টাকা পাঠিয়ে দেব। আজকের পর থেকে তোমার একটাই কাজ, তা হলো মন দিয়ে পড়াশোনা করা। কিন্তু মনোজ রাজি হয় না। তখন গৌরী বলে আমি তোমার উপর কোনো দয়া দেখাচ্ছি না, যখন আইপিএস অফিসার হয়ে যাবে তখন আমার টাকা সব শোধ করে দিও। তবুও মনোজ রাজি হয় না। তখন গৌরী একজন বড় ভাইয়ের মতো শাসন করে
মনোজকে রাজি করায়। অবশেষে মনোজ পড়াশোনার জন্য একটা পারফেক্ট পরিবেশ পায়, যেখানে কোনো টেনশন ছাড়া মনোজ দিনরাত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। শ্রদ্ধা মনোজকে মেন্টাল সাপোর্টের পাশাপাশি সে বিভিন্ন জায়গা থেকে নোট কালেক্ট করে মনোজকে এনে দেয়। এরই মধ্যে শ্রদ্ধার পিসিএস এক্সামের সময় চলে আসে, তাই শ্রদ্ধা আবার তার হোম ডিস্ট্রিক্টে চলে যায়। শ্রদ্ধা এবার এক্সাম ও ভাইবা সব কমপ্লিট করে 1 মাসের মধ্যে ডেপুটি কালেক্টর হয়। এই খবর শুনে মনোজ অনেক খুশি হয়। পরবর্তীতে মনোজের চতুর্থবার এক্সাম চলে আসে। এটাই ছিল মনোজের শেষ সুযোগ। এবার আর কঠোর পরিশ্রম বৃথা যায় না। সে এবার প্রিলি ও রিটেন দুটোই কমপ্লিট করে, কিন্তু পান্ডে তার শেষ সুযোগটাও মিস করে, যার কারণে পান্ডের বাবা ফোনে তাকে অনেক বকাঝকা করে। পান্ডে যখন কথা বলছিল সে সময় মনোজ এসে তার ফোনটা চায় শ্রদ্ধাকে খুশির খবরটা জানাতে, কিন্তু সে এত বেশি এক্সাইটেড ছিল যে পান্ডের রেজাল্ট জিজ্ঞেস করতেই ভুলে যায়। পান্ডে ফেল করায় তার মন খারাপ। এদিকে বন্ধুর এমন আচরণে সে রেগে যায়। পান্ডে বলে, এখন শ্রদ্ধা তোর সবকিছু, একবার আমার রেজাল্টটাও জানতে চাইলি না, তুই তো ইউপিএসসি এর ইউব সম্পর্কেও জানতি না, আমি তোকে বুঝিয়েছি, আমি তোকে দিল্লিতে নিয়ে এসেছি, এখন সবকিছু ভুলে গেছিস। আবার শ্রদ্ধাকে নিয়ে কথা বলায় মনোজ পান্ডের উপর রেগে যায়। যাই হোক, মনোজ একটা দোকানে গিয়ে শ্রদ্ধাকে কল করে। শ্রদ্ধা যখন জানতে পারে মনোজ পাস করেছে সে অনেক খুশি হয়। মনোজ শ্রদ্ধার সাথে দেখা করতে চায়, তাই সে তাকে দিল্লিতে আসতে বলে, কিন্তু শ্রদ্ধা জানায় এখন সে দিল্লিতে আসতে পারবে না, কারণ কেউ একজন তার বাবাকে শ্রদ্ধা ও মনোজের ব্যাপারে অনেক নোংরা কথা বলেছে। এটা নিয়ে বাসায় অনেক ঝামেলা চলছে। এই কথাটা শুনে মনোজের পান্ডেকে সন্দেহ হয়, তাই শ্রদ্ধার সাথে কথা শেষ করে সে পান্ডেকে কল করে, কিন্তু কলটা রিসিভ করে একজন পুলিশ। মনোজ জানতে পারে পান্ডেকে পুলিশ আটকে রেখেছে। সে দ্রুত থানায় চলে যায়। সে থানায় গিয়ে জানে যে অফিসার পান্ডেকে মিথ্যে অভিযোগে আটকে রেখেছে, সাথে 3000 টাকা জরিমানাও নিয়েছে। মনোজ পুলিশকে বলে, আপনি আইপিএস এর কত ধারায় পান্ডেকে গ্রেফতার করেছেন, আর যে অপরাধে পান্ডেকে গ্রেফতার করেছেন তার কি প্রমাণ আছে? পুলিশ কোনো জবাব না দিয়ে মনোজের সাথে রাগারাগি শুরু করে। মনোজ তখন বলে, আমি ইউপিএসসি রিটেন কমপ্লিট করেছি, 1 মাস পরে ইন্টারভিউ, আমি যদি আইপিএস অফিসার হই সবার আগে আমি আপনার সাসপেন্ড লেটারে সাইন করব। মনোজের কনফিডেন্স দেখে পাশের রুমে থাকা পুলিশ ইন্সপেক্টর বেরিয়ে আসে আর কনস্টেবলকে বলে পান্ডেকে ছেড়ে দিতে। কনস্টেবল পান্ডেকে ছেড়ে দেয় এবং সেই সাথে জরিমানা 3000 টাকাও ফেরত দেয়। মনোজকে পুলিশের সাথে এভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে দেখে পান্ডে অনেক খুশি হয়, কিন্তু মনোজ পান্ডের খুশিকে পাত্তা না দিয়ে তার ফোন চেক করে দেখে সত্যি পান্ডে শ্রদ্ধার বাবাকে কল করেছিল। মনোজ রেগে যায় এবং পান্ডেকে বলে, আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবি না। অন্যদিকে শ্রদ্ধা তার বাবার উপর রাগ করে বলে, তুমি আমাকে বিশ্বাস না করে একজন অপরিচিত লোকের কথা কিভাবে বিশ্বাস করলে? আজ মনোজের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, আর আমি ওর পাশে থাকতে পারলাম না। শ্রদ্ধার বাবা বুঝতে পারে অন্যের কথায় তার নিজের মেয়েকে অবিশ্বাস করা ঠিক হয়নি। পরের দৃশ্যে মনোজের ভাইবার সময় চলে আসে। শ্রদ্ধা মনোজকে সেলুনে নিয়ে গিয়ে ফর্মাল হেয়ার কাট করিয়ে ভাইবার জন্য তৈরি করে। এরপর মনোজ ও শ্রদ্ধা পান্ডের সাথে দেখা করতে যায়। মনোজ পান্ডেকে ধন্যবাদ দিয়ে বলে, তুই যদি আমায় ওই সময় হেল্প না করতি তাহলে আমি আজ এত দূর আসতে পারতাম না। পান্ডে তার ভুল স্বীকার করে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। শ্রদ্ধা তাকে ক্ষমা করে দিয়ে বলে, তুমি মিথ্যে কথাও এত সুন্দর করে গুছিয়ে বলতে পারো যে মানুষ সেটাকে সত্য ভেবে নেয়, তোমার তো রিপোর্টার হওয়া উচিত। শ্রদ্ধার কথা শুনে পান্ডে সিদ্ধান্ত নেয় জীবনে ব্যর্থ হয়ে থেমে না গিয়ে নতুন করে শুরু করবে। এরপর শ্রদ্ধা মনোজকে নিয়ে ইউপিএসসির কার্যালয়ে যায়। শ্রদ্ধা মনোজকে একটা চিঠি দিয়ে বলে, যখন আমি তোমার আশেপাশে থাকবো না তখন তুমি এটা পড়বে। মনোজ চিঠিটা পকেটে রেখে ইন্টারভিউ রুমে চলে যায়। সেখানে মনোজকে জিজ্ঞেস করে, তুমি 12th ক্লাসে কেন ফেল করেছিলে? মনোজ সত্যিটাই বলে যে ওই বছর একজন ডিএসপি কোনো নকল করার সুযোগ দেয়নি, তাই স্কুলের সবাই ফেল করেছিল। একথা শুনে একজন ইন্টারভিউয়ার বিরক্ত হয়ে মনোজকে বাইরে চলে যেতে বলে, কিন্তু সেখানে থাকা অন্য একজন মনোজকে বাইরে অপেক্ষা করতে বলে। মনোজ হতাশ হয়ে বাইরে আসে এবং শ্রদ্ধার দেয়া চিঠিটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল, তুমি আইপিএস অফিসার হও বা আটার মিলে কাজ করো, তাতে আমার কিছু যায় আসে না, এতে আমার ভালোবাসার কোনো পার্থক্য হবে না, তুমি যাই করো না কেন আমি তোমাকেই ভালোবাসবো। ওই চিঠিতে শ্রদ্ধা জানায় সে মনোজকে বিয়ে করতে চায়। মনোজ চিঠিটা পড়ে অনেক ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর মনোজকে আবার ইন্টারভিউ রুমে ডাকা হয়। ইন্টারভিউয়ার মনোজকে জিজ্ঞেস করে, তুমি চাইলে মিথ্যে বলতে পারতে, নকলের বিষয়টা বললে কেন? মনোজ বলে, একটা মিথ্যে বললে আমাকে অনেকগুলো মিথ্যে বলতে হতো, যেটা আমি চাইনি। এবার জানতে চায় পরের বার সে কিভাবে পাশ করেছে। মনোজ বলে, পরের বারও নকল করার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমি নকল করিনি। সবাই নকল করে ফার্স্ট ক্লাস পেয়েছিল, আর আমি নিজ যোগ্যতায় এক্সাম দিয়ে 3rd ক্লাস পেয়েছি। তবুও আমি খুশি ছিলাম, কারণ আমি যতটুকু অর্জন করেছি তার সততা নিয়ে অর্জন করেছি। মনোজ বলে, আমি আইপিএস অফিসার হলে সব দুর্নীতি বন্ধ করব। মনোজ ইংলিশে কথা বলায় পারদর্শী না হওয়ার কারণে তাকে একজন ছোট করে কথা বলে। তখন মনোজ তাকে বলে, ভাষা কথা বলার মাধ্যম মাত্র, একজন অফিসার যদি সৎ হয় তবে সে ইংলিশে কথা বলে নাকি হিন্দিতে, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। মনোজের কথা তার কাছে পুরো অযৌক্তিক মনে হয়। অন্য একজন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে, তুমি যদি এবার আইপিএস অফিসার না হও তাহলে তুমি কি করবে? মনোজ বলে, আমি হার মানব না। আইপিএস হওয়া আমার লক্ষ্য নয়, আমার প্রধান লক্ষ্য সমাজ ব্যবস্থাকে বদলানো। তাই আমি সিলেক্ট না হলে গ্রামে গিয়ে টিচার হয়ে বাচ্চাদের শেখাবো, নকল না করে সততার সাথে পড়ালেখা করবে। একজন ইন্টারভিউয়ার কাছে মনোজের কথাগুলো ওভার কনফিডেন্স মনে হয়, তাই আর কথা না বাড়িয়ে মনোজকে চলে যেতে বলে। সেখানে বাকিরা তাকে বুঝিয়ে বলে, মনোজের মধ্যে যা কমতি আছে তা ট্রেনিং নিলে ঠিক করা সম্ভব। মনোজের মতো সৎ মানুষকেই সিলেক্ট করা উচিত। তারা তখনই কোনো ডিসিশন জানায় না, কারণ ফাইনাল রেজাল্ট একসাথে প্রকাশ করা হবে। কয়েকদিন পর ফাইনাল রেজাল্ট চলে আসে। মনোজ রেজাল্ট দেখতে আগ্রহী ছিল না, সে ভেবেছিল সিলেক্ট হবে না, কিন্তু শ্রদ্ধা জোর করে মনোজকে নিয়ে রেজাল্ট দেখতে যায়। শ্রদ্ধা নিজেই নোটিশ বোর্ড চেক করে দেখেন মনোজ আইপিএস এর জন্য সিলেক্ট হয়েছে। এটা জেনে মনোজ সেখানে আনন্দে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। মনোজের সাথে সাথে গৌরী ও পান্ডেও অনেক ইমোশনাল হয়ে যায়। সফলতার পিছনে তাদের অনেক অবদান ছিল। মনোজের এই
এই সফলতার কথা তার পরিবারকে জানায়। তারাও আনন্দে কেঁদে ফেলে। সবাই অনেক আশা নিয়ে দিনটার জন্যই অপেক্ষা করেছিল। এরপর ট্রেনিং শেষে মনোজ ইউনিফর্ম পরে ডিএসপি দুশান্তের সাথে দেখা করতে যায়। দুশান্ত আইপিএস মনোজকে স্যালুট করে, কিন্তু মনোজ দুশান্তের পা ছুঁয়ে সালাম করে বলে, আমাকে চিনতে পারছেন না? একদিন আপনি আমাকে বলেছিলেন এক্সামে নকল করা ছেড়ে দাও, জীবনে অনেক সফল হতে পারবে। আজ আমি সফল হয়েছি। দুশান্ত এবার মনোজকে চিনতে পারে। সে ইমোশনাল হয়ে মনোজকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে মনোজ ও শ্রদ্ধার ধুমধাম করে বিয়ে হয়। আর মুভিটি